দেশের মোট বিদ্যুতের ১২ ভাগের যোগান দেয় তরল জ্বালানি নির্ভর কেন্দ্রগুলো, কিন্তু মোট খরচের ৩০ ভাগই যায় এমন বিদ্যুতে, যা সরকারের ওপর বরাবরই ভর্তুকির চাপ বাড়াচ্ছে বলে মনে করেন জ্বালানি বিশ্লেষকরা। তাদের মতে সৌর বিদ্যুতের মাধ্যমে কম সময়ের মধ্যেই অতিরিক্ত খরচের কেন্দ্রগুলো বোঝা কমানো সম্ভব। ২০২৩-২৪ অর্থবছর প্রায় ৯৬,০০০ মেগাওয়াট ঘণ্টা বিদ্যুৎ উৎপাদন করা হয়, যার মধ্যে ফার্নেস অয়েল ভিত্তিক কেন্দ্র থেকে পাওয়া যায় ১১,৩৫৭ মেগাওয়াট ঘণ্টা এবং ডিজেল থেকে ৪৪০ মেগাওয়াট ঘণ্টা। পিডিবির তথ্য বিশ্লেষণে দেখা যায় ওই বছর বিদ্যুৎ উৎপাদনে জ্বালানিতে খরচ হয় ৮৫,২২১ কোটি টাকা, যার মধ্যে ফার্নেস অয়েল ও ডিজেলে খরচ ২৫,৪৩৪ কোটি। প্রতি ইউনিট বিদ্যুতে গড় উৎপাদন খরচ যখন ১২ টাকা, তখন তরল জ্বালানি নির্ভর বিদ্যুৎ কেন্দ্রে গড়ে ইউনিট প্রতি খরচ ২৬ টাকার বেশি। বিশ্লেষকরা বলছেন, গড়ে ১,৫০০ মেগাওয়াট অতিরিক্ত খরচের বিদ্যুৎ ব্যবহার কমাতে ৩,০০০ মেগাওয়াটের সৌর প্যানেল স্থাপন করতে হবে। প্রতি ইউনিট নবায়নযোগ্য বিদ্যুৎ যদি আমি আনি, ঠিক একটা ইউনিট অফ তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র কমে যায়। সো এইটার ব্যাপারে আমরা কেন বসে আছি? এখনও আমরা ৭০০ মেগাওয়াটে সারা দেশে পড়ে আছি। ২ বছর থেকে আমরা বলছি যে আমাদের নবায়নযোগ্য বিদ্যুৎ বাড়ানো দরকার, কিন্তু আমরা সেই হারে বাড়াতে পারছি না। মুখে অনেক কথা শুনছি। গড়ে প্রতি ইউনিট বিদ্যুৎ বিক্রি হয় ৯ টাকার নিচে। অন্যদিকে উৎপাদন খরচ ১২ টাকা, তাই বছরে ৪০,০০০ কোটি টাকা ভর্তুকি গুনতে হচ্ছে সরকারকে। জ্বালানির দাম বাড়লে বাড়ে ভর্তুকির চাপও। অন্যদিকে গবেষকরা বলছেন, প্রযুক্তির দ্রুত উন্নতি হওয়ায় কম খরচে নবায়নযোগ্য বিদ্যুৎ পাওয়া সম্ভব। আমরা যদি ভর্তুকির চাপ কমাতে চাই, তাহলে অবশ্যই আমাদের এই সবচেয়ে এক্সপেন্সিভ পাওয়ার প্ল্যান্টগুলো এগুলোর ব্যবহার কমাতে হবে। উপায় হচ্ছে দিনের বেলায় পিক আওয়ারে আমরা সর্বোচ্চ সোলার ব্যবহার করতে পারি কিনা। ২ থেকে ৩,০০০ মেগাওয়াট যদি আমরা সোলার ব্যবহার করতে পারি পিকিং আওয়ারে, তাহলে আমরা এই পাওয়ার প্ল্যান্টের ব্যবহার কমাতে পারবো। দেশে এখন ব্যবহৃত বিদ্যুতের ২% মিলছে সৌর, বায়ু, জলশক্তির মতো নবায়নযোগ্য খাত থেকে, যা ২০৩০ সাল নাগাদ ২০% উন্নীত করার পরিকল্পনা সরকারের। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে বিস্তারিত আলোচনায় রামপুরা থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন জ্বালানি এবং বিদ্যুৎ খাতের বিশ্লেষক শফিকুল আলম। জনাব আলম, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের দেখলাম যে বিদ্যুৎ উৎপাদন যে সক্ষমতা, সেটার ইনস্টলেশন এবং উৎপাদনের সক্ষমতা দুই জায়গায় বেড়েছে গত ১.৫-২ দশকে। আমরা দেখলাম যে ২৮-২৯,০০০ মেগাওয়াট পর্যন্ত সেই ইনস্টলেশন আমরা দেখতে পেলাম, কিন্তু সেই জায়গায় জ্বালানির যে দক্ষ মিক্স, জ্বালানির যে রূপান্তরের যে বিষয়গুলো, সেগুলো কতটুকু প্রাধান্য পেয়েছে বলে মনে করছেন? ধন্যবাদ আমাকে সংযুক্ত করার জন্য। দেখুন, আমরা ২০০৯-১০ সালের পরে যখন আমাদের যেই বিদ্যুৎ খাতের ক্রাইসিস ছিল, সেটাকে মিট করার জন্য আমরা কুইকলি ইনস্টলড ক্যাপাসিটি বাড়িয়েছি। এক্ষেত্রে আমরা তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বাড়িয়েছি এবং বেজলোড ক্যাপাসিটি বাড়িয়েছি। কিন্তু আমাদের যে সাশ্রয়ী নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো যেত, কিংবা গ্র্যাজুয়ালি আমরা তেলের ব্যবহার থেকে কমে এসে আমাদের জ্বালানি মিক্সটাকে একটা সাশ্রয়ী পর্যায়ে রাখবো, সেরকম একটা মিক্স আমরা তৈরি করতে পারিনি। এইখানে একটি ব্যাপার লক্ষণীয়, সেটি হচ্ছে যে আমাদের তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো গত ৮-১০ বছর আগে এটার যথেষ্ট উপযোগিতা ছিল। এটার উপযোগিতা কিন্তু নবায়নযোগ্য জ্বালানির দাম কমার সাথে সাথে কিছুটা কমে গিয়েছে। এখন এটা রাইট টাইম, কিংবা হয়তো আমরা আরো ১-২ বছর আগেই যদি আমরা ২ থেকে ৩,০০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ দিনের বেলা করতে পারতাম, তাহলে আমরা এই তেলের ব্যবহারটাকে কমাতে পারতাম। অন্যদিকে রাতের বেলাও আমাদের তেলের যথেষ্ট ব্যবহার রয়েছে, যেহেতু আমাদের দুটো পিক ডিমান্ড, একটি দিনের বেলা এবং একটি রাতের বেলা। তো রাতের বেলা আমরা এখন যদি খরচের হিসাবটা বিবেচনায় নেই, তাহলে আমরা সহজেই সোলার এবং ব্যাটারি স্টোরেজ এটাকে কম্বাইন করে রাতের বেলাও তেলের ব্যবহার আমরা কমাতে পারি। সো এক্ষেত্রে আমাদের একটা প্রপার প্ল্যানিং এর যেমন প্রয়োজন, সেক্ষেত্রে আমাদের অর্থায়নের দিকে মনোযোগ দেয়া এবং সর্বোপরি আমাদের একটা কম্বাইন্ড ইফোর্ট দেওয়া প্রয়োজন রয়েছে। আগামী দিনের যে বিদ্যুৎ চাহিদা, আমরা যে ট্রেন্ড দেখতে পাচ্ছি, বিদ্যুতের প্রতি বছরই চাহিদা ৫-৭% মতো বাড়ছে। তো সেই বিবেচনায় নতুন করে কি জীবাশ্ম জ্বালানি নির্ভর কোনো বিদ্যুৎ কেন্দ্রের কোনো প্রয়োজনীয়তা আগামীতে থাকছে কিনা, মানে নতুন করে যদি স্থাপনের সেই প্রয়োজনীয়তা থাকবে কিনা, বা সরকারের এই যে রিনিউয়েবল সোলার বা বায়ু বা বিভিন্ন ধরনের যে নবায়নযোগ্য খাত রয়েছে, সেগুলোর ব্যবহারে দেশি বিদেশি বিনিয়োগ আকর্ষণে কী ধরনের পলিসি থাকা উচিত?
আহ, দেখুন, আমাদের চাহিদা 5, 6 বা 7 শতাংশ হারে বাড়ছিল, কিন্তু এই অর্থ বছরে আমরা চাহিদা আমাদের বাড়েনি, বরং 1 শতাংশের মতো, মানে পিক ডিমান্ড যেটা, সেটা হয়তো 1 শতাংশের মতো কমেছে। অন্যদিকে আমাদের যে ইনস্টল ক্যাপাসিটি আছে, সাথে আন্ডার কনস্ট্রাকশন নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট আছে এবং কিছু ফসিল ফুয়েল বেস পাওয়ার প্ল্যান্ট আছে, এটাকে যদি আমরা কম্বাইন করি, তাহলে আমাদের যে সিস্টেম ক্যাপাসিটি রয়েছে, আমরা কোনোভাবেই দেখছি না যে 2030 কিংবা 2035 এরকম সময়েও আমাদের হয়তো বা খুব একটা ফসিল ফুয়েলের প্রয়োজন হবে না। রাদার আমরা রিনিউয়েবল এনার্জিকে এক্সপান্ড করে দিনের বেলা পিক ডিমান্ডের একটা সিগনিফিক্যান্ট পার্ট আমরা রিনিউয়েবল থেকে নিতে পারি, পার্টিকুলারলি সোলার, এবং সেই সাথে আমাদের আরো ডিটেল স্টাডির প্রয়োজন সোলার আওয়ারের পাশাপাশি যখন নন সোলার আওয়ার, তখন আমরা উইন্ডকে কিভাবে কম্বাইন করতে পারি গ্রিডের সাথে। অন্যদিকে আমরা রাতের বেলা ব্যাটারি স্টোরেজ যদি আমরা সংযুক্ত করতে পারি, তাহলে এই তিনটার কম্বিনেশনে আমরা সিগনিফিকেন্টলি রিনিউয়েবল এনার্জিতে যেতে পারবো, এবং আমাদের আগামী 5, 7, 8 বছর বা 10 বছরে আমাদের আসলে সেভাবে ফসিলের ডিমান্ড, ইনস্টল ক্যাপাসিটি বাড়ানোর প্রয়োজন নেই। অন্যদিকে এই সময়ের ভিতরে সোলারের প্রাইস আরো কমবে এবং ব্যাটারি আরো বেশি কম্পিটিটিভ হবে, যেটা এখন ব্যাটারি পার কিলোওয়াট আওয়ার $130-135, কিন্তু আমাদের তো আমদানি শুল্ক আছে, সেটা আরো ড্রাস্টিক্যালি কমবে, এটাই আমরা এক্সপেক্ট করছি 2030-35-এ। তখন সোলার উইন্ড ব্যাটারি এ ধরনের হাইব্রিড সিস্টেম আমরা ডিজাইন করে আমাদের চাহিদার একটা সিগনিফিক্যান্ট পার্ট মিট করতে পারবো বলে আমি মনে করি। সরকার আমরা দেখলাম যে রুফটপ সোলার নীতিমালা জারি করেছে এবং সেই নীতিমালার আলোকে বলা হচ্ছে যে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে 3000 মেগাওয়াট সক্ষমতার সোলার প্যানেল স্থাপনের একটা কর্মযজ্ঞ ওপেক্স এবং ক্যাপেক্স দুই মডেলে করা হবে। সেক্ষেত্রে এই নীতিমালায় কোনো দুর্বলতা দেখছেন কিনা, আপনার পরামর্শ কি থাকবে? ধন্যবাদ। দেখুন, সময়টা খুবই কম, কারণ আমরা যদি অতীতের প্যাটার্নটা দেখি, ট্রেন্ডটা দেখি, আমাদের প্রথম রুফটপ সোলার উইদাউট নেট মিটারিং আমরা করেছিলাম 2010 সালে, সেটা সম্ভবত বিসিএসআইআর করেছিল। তো পরবর্তীতে 2018 সালে নেট মিটারিং হয়, এবং এই লম্বা সময় প্রায় 14-15 বছরে আমরা শুধুমাত্র 250 মেগাওয়াটের মতো ইনস্টল করতে পেরেছি। কাজে আমরা যদি আগামী 5 মাসে 3000 মেগাওয়াট নতুন করতে চাই, তাহলে আমাদের এই সিস্টেম ক্যাপাসিটি যেভাবে বাড়াচ্ছিলাম, আমাদের ইফোর্ট প্রায় 13 থেকে 13.5 গুণ বাড়াতে হবে এই সময়ের ভিতরে, যেটা আমার কাছে অত্যন্ত কঠিন মনে হয়। তবে এটার পজিটিভ আসপেক্ট হচ্ছে, এটা যেহেতু গভর্নমেন্টের উচ্চ পর্যায়ে থেকে ডিসিশনটা এসছে, এটা একটা মার্কেটে পজিটিভ সিগন্যাল দিবে যে আমাদের রুফটপ সোলারের দিকে গভর্নমেন্টের একটা পজিটিভ ইন্টেনশন আছে, তারা এখান থেকে একটা সিগনিফিকেন্ট ক্যাপাসিটি অর্জন করতে চায়। অন্যদিকে আরেকটি বিষয় হচ্ছে ওপেক্স মডেল, যদি আমরা গ্রামেগঞ্জের কথা চিন্তা করি যেখানে লোডশেডিং আছে, কারণ লোডশেডিং থাকা অবস্থায় আসলে এই জিনিসটা এনার্জি জেনারেশন, সোলার এনার্জি জেনারেশনটা আমাদের এই বাই ডিরেকশনাল মিটারে আসলে রেকর্ড হয় না। তাহলে সেই জায়গায় ওপেক্স মডেলটা আসলে কিভাবে কাজ করবে? আরো একটি বিষয় আছে, আমাদের এই সরকারি ভবনগুলোতে, যেটা আমার স্টাডির সামনে ফাইন্ডিংস, আসলে আমাদের সরকারি ভবনগুলোর তো সর্বোচ্চ চাহিদাই নেই 3000 মেগাওয়াট। আমাদের নেট মিটারিং গাইডলাইন অনুযায়ী এই পাবলিক বিল্ডিং, স্কুল, কলেজ এবং সবগুলো যদি আমরা কম্বাইন করি, তাদের হয়তো টোটাল ডিমান্ড 1000 মেগাওয়াট হবে, স্যাংশন লোড হয়তো বা 1500 মেগাওয়াট হবে। তো নেট মিটারিং এর গাইডলাইন অনুযায়ী স্যাংশন লোডের 70% যদি আমি করতে পারতাম, এখন এটা রিভিশন হচ্ছে 100% করতে পারবো। ইন দ্যাট সেন্স আমরা তো হয়তো হার্ডলি 1500 মেগাওয়াট করতে পারবো। 3000 মেগাওয়াট আসলে এই 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 স্থাপনাগুলোতে আমার ধারণা আমাদের স্থাপনের সক্ষমতাই নেই। অন্যদিকে অনেক বেশি পুরনো সরকারি অফিস যেগুলো আছে, সেগুলোর ছাদে আমরা আসলে পারবো কিনা স্থাপন করতে, সেটাও দেখার বিষয় আছে। বাট যেটা বলছিলাম, এটা একটা পজিটিভ সিগন্যাল যে অন্যান্য দেশ এগিয়ে যাচ্ছে, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, শ্রীলঙ্কা এবং পাকিস্তান, তারা সিগনিফিকেন্টলি রুফটপ সোলার ইনস্টল করেছে, এবং গভর্নমেন্টের এই গাইডলাইনটা এটা একটা পজিটিভ ভাবে ইনফ্লুয়েন্স করবে আমাদের এই সেক্টরকে। ধন্যবাদ জনাব শফিকুল আলম আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।